কৃপানের বউ হিসেবে পদ্মকে সামনে রেখে নতুন চাল দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বারবার গিনি ভালোবাসার কথা বললে সাত্বিক আর সহ্য করতে পারে না। সাত্বিক তখন বলে, তুমি বারবার ভালোবাসার কথা বলা বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না। কি ভেবেছো এই রকম ভাবে বলে তুমি আমার মন গলাতে পারবে? কখনো না। আমি তোমাকে আর কোনোদিনও ভালোবাসতে পারবো না, কোনোদিন ভালোবাসিও নি আর বাসবও না। আমি শুধু একজনকেই ভালোবেসে এসেছি আর তার নাম হলো গীতা। এরপরই ঠাস করে এক চড় মেরে দেয় গিনি সাত্বিককে। সাত্বিক তখন বলে, এসব তুমি কি করছো গিনি? তুমি আমার গায়ে আবারও হাত তুললে? গিনি তখন বলে, বেশ করেছি। তুমি যদি বারবার অন্য একটা মেয়েকে ভালোবাসার কথা বলতে পারো তাহলে আমিও তোমাকে চড় মারতে পারি, বুঝতে পেরেছো? সাত্বিক তখন বলে, বড্ড বেশি অন্যায় করছো তুমি, বড্ড বেশি করো না যেই জিনিসগুলো করছো। এর মধ্যেই গিনি বলে, তুমি আমাকে ভালোবাসতে পারো না কেন সাত্বিক? সাত্বিক তখন বলে, কারণ তুমি একটা মিথ্যেবাদী, নিজেরটা ছাড়া আর কারোরটাই তুমি বোঝো না। এর মধ্যেই গীতাকে ফোন করেছে গিনি আর বলে, ওরা আমাকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার প্ল্যান করছে। সাত্বিক আমাকে আর সহ্য করতে পারছে না গীতা। গীতা বলে, তুই মুখটা বন্ধ করে চুপ করে ওখানে থাক, দেখবি ব্যবস্থাই আমি করছি। আমি অগ্নিজিৎ মুখার্জিকে ছেড়ে দেওয়ার পাত্রী নই। একটা কথা শুনে রাখ, আমি সবসময় তোর পাশে ছিলাম, আছি আর থাকবো, এই কথাটা ভালোভাবে শুনে নে। গিনি তখন বলে, আমি তো তোর ভরসাতেই আছি রে গীতা, তুই ছাড়া আমি আর কারোর ওপর ভরসা করতে পারছি না। সাত্বিক আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে কিন্তু আমি যাইনি, আমি ঘরে আছি, আমি এখানেই থাকতে চাই, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? গীতা বলে, তুই এসব নিয়ে ভাবিস না, আমাকে আমার মতন কাজটা করতে দে, বাকিটা আমি ঠিক সামলে নেব। এর মধ্যেই ফোনটা কেটে দেয়। গিনি তখন সাত্বিককে বলে, তোমার যা ইচ্ছা তুমি করো, গীতা আমার সাথে আছে, তুমি চাইলেও কিছু করে উঠতে পারবে না। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি সাথে ভজন আর জুনিয়ররা চলে গেছে কোর্টে। আর তখন ভজন মিত্তি গীতাকে দেখে বলে, কি রে গীতা, শেষ পর্যন্ত এখন কেস হারতে বসেছিস? গীতা তখন বলে, আমি কোনো কেস হারবো না, অগ্নিজিৎ মুখার্জির সামনে দাঁড়িয়ে আমি কেস জিতবো, আর জিতেও তো ছি, তাই না ভজন মিত্তির? ভজন তখন বলে, ছাড় ছাড়, ওই সমস্ত কেস সবাই জিততে পারে, আসল কেসে জিতে দেখা। কৃপান তো ছাড়া পাবে আর তারপরেই মাহেকের সাথে ওর বিয়েটাও হয়ে যাবে। আর তখন গীতা বলে, আগে তো হোক, তারপর বুঝবো যে হয়েছে, আগে হতে হবে। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, মাহেকের সাথে কৃপানের বিয়েটা তো হবেই, চাইলেও তুমি আটকাতে পারবে না। গীতা তখন বলে, আমি কি পারবো আর কি পারবো না সেটা আমি খুব ভালো মতনই জানি। মাহেকের সাথে যে নোংরা গেমটা আপনি খেলছেন সেটা ধোপে টিকবে না, একটা না একটা সময় আপনি ঠিকই হেরে যাবেন, কথাটা মিলিয়ে নেবেন। আর হ্যাঁ, আপনাকে আরও একটা কথা জানিয়ে রাখি, নেতা মন্ত্রীতে যুদ্ধ লেগে গেছে। সামন্তরা তো ওই কিরণকান্তি ব্যানার্জির বিরুদ্ধে যুদ্ধ করবে, এবারে কোর্টে আপনার মুখোমুখি থাকবো আমি। হ্যাঁ, গীতা থাকবে আপনার মুখোমুখি। সামন্তদের কেসটা আমি লড়ছি আর কিরণকান্তি ব্যানার্জির হয়ে তো আপনি লড়বেন, সেটা আমি খুব ভালো মতনই জানি। অগ্নিজিৎ মুখার্জি বলে, এসব কি কথা? হ্যাঁ, কি কথা এসব? আর তখনই গীতা বলে, কেন, আমি যেটা জানি সেটাই তো বললাম। অগ্নিজিৎ মুখার্জি, এবারে তো আপনাকে হারতেই হবে, কোর্টে আপনি আর জায়গা পাবেন না, বলে বলে হারবেন, দেখে নেবেন। এই বলেই গীতা চলে যায়। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি ভজনকে বলে, ভজন ও কি বলে গেল? ভজন তখন বলে, ছাড়ুন না স্যার, ওরকম একটা মেয়ের কথায় শুনে আর কি বা করবেন, বস্তিতে থাকে, কোনো কালচার নেই, ক্লাসলেস মেয়ে একটা। তখনই গীতা বলে, এই ভজন মিত্তির, মুখ সামলে কথা বল, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি বস্তির মেয়ে হতে পারি কিন্তু আমি একজন সৎ মানুষ, আমি এই অগ্নিজিৎ মুখার্জির মতো ঘুষ খাওয়া টাকা থুতু দিয়ে গুনি না। আর এটা শোনার পরে অগ্নিজিৎ মুখার্জি আবারও গীতার সাথে তর্কে জড়িয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে বারবার করে একটা কথাই গীতা ভাবতে থাকে, এই কেসে সে জিতবে। বাড়িতে স্বপ্নাদেবী কাজ করছিল, তখনই চলে এসেছে মেহেক এসে কার্ডটা হাতে দিয়ে বলে, আমার আশীর্বাদ, আপনি কিন্তু অবশ্যই আসবেন সবাইকে নিয়ে, আপনারা সবাই থাকলেই আমি খুব খুশি হব। এরপরেই তখন স্বপ্নাদেবী বলে, মেহেক, তোমাদের সাথে আমাদের সম্পর্কটা এখনো টিকে আছে, অগ্নিজিৎ মুখার্জির কি ছিল না এখানে আসার ইচ্ছে? এখানে তো আসতেই পারতো, তাই না? এটা তো উচিত। আর তখনই মেহেক বলে, বাবা এসেছে। বলতে বলতেই অগ্নিজিৎ মুখার্জি বলে, এসেছি আমি, আপনাদের নেমন্তন্ন করতে এসেছি। স্বপ্নাদেবী বলে, খুব ভালোই হয়েছে আপনি এসেছেন, কারণ আপনার আসাটা খুব দরকার। অগ্নিজিৎ মুখার্জি বলে, আসতে তো আমাকে হতোই, তাই না? স্বপ্নাদেবী বলে, হ্যাঁ সে তো অবশ্যই। এরপর অগ্নিজিৎ মুখার্জি এটা বলতে থাকে যে আপনারা আসবেন, বিয়ে বাড়িতে অনেক কাজের লোকের অভাব হয় জানেন তো,
তারপরে বাসন মাজা, ঘর মোছা এগুলোর জন্য তো লোক লাগে, আপনি যদি করে দেন তাহলে খুব ভালো হবে, আপনাকে পারিশ্রমিক দেব যথেষ্ট। এর মধ্যেই চলে এসেছে পদ্ম। আর পদ্ম তখন বলে, বড়বাবু, আমি আপনার বাড়িতে ঘর মুছতাম, বাসন মাজতাম, এমনকি কারো জ্বর হলে সেবাও করে দিতাম। আমি আপনার বাড়ির পরিচারিকা ছিলাম, আর সেই বাড়ির পরিচারিকার সাথে সেই বাড়ির হবু জামাই অসভ্যতামি করেছিল, আর সেই জামাইয়ের সাথেই আপনি আবারও মেহেক দিদির বিয়ে ঠিক করলেন। এটা কিন্তু আপনি ভুল করছেন বড়বাবু। এরপর মেহেককে বোঝাতে থাকে যে, মেহেক দিদিমণি, তুমি এই বিয়েটা করো না, তুমি সুখী হবে না, এই বিয়েটা তুমি করো না। বারবার একই কথাই বলতে থাকে। মেহেক তখন আর কোনো কথা বলতে পারছে না। মেহেক তখন বলে, পদ্ম, এই সমস্ত কথা বলে আর কোনো লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে, তাই না? এ সমস্ত কথা বলে আর কী বা হবে? আর তখন মেহেককে বারবার করে বোঝাতে থাকে যে, তুমি যদি এই বিয়েটা করো তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোমার, কথাটা মাথায় রেখো। তার মধ্যেই চলে এসেছে গীতা। গীতা এসে বলে, স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি দেখছি আবারও আমার বাড়িতে এসে গেছে। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, তোমাদেরকে নেমন্তন্ন করতে এসেছি, তোমরা যদি না যাও বিয়েতে তাহলে কি করে হবে? তোমার রান্নার হাত বড়ই ভালো, তুমি যদি চাও তাহলে রান্নাবান্না সবই করতে পারো, পারিশ্রমিক পাবে, সেসব নিয়ে চিন্তা করো না। আর তখনই বারবার করে গীতা বলতে থাকে, মুখ সামলে কথা বলুন, আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে রয়েছেন, ভুলে যাবেন না সে কথা। এরপরেই পদ্ম বারবার করে মেহেককে বোঝাতে থাকে যে, ওই ছেলেটা ভালো না, ওই ছেলেটা এতটাই খারাপ যে তুমি ভাবতেও পারছো না, আমি বলছিলাম তুমি আরেকবার ভেবে দেখো। মেহেক তখন বলে, আমি কিছু ভাবতে পারছি না, আমি আমার পাপার কথাই রাখতে চাই, পাপার কথা রাখতে হলে আমাকে এই বিয়েটা করতে হবে, তাই আমি এই বিয়েটা করব। পদ্মর কথা শুনে এর মধ্যেই গীতা বলে, ছেড়ে দে পদ্ম, তুই আর এসবের মধ্যে থাকিস না, ব্যাপারটা আমাকেই বুঝে নিতে দে। এই প্রথম বাবা হয়েছে অগ্নিজিৎ মুখার্জি অন্যায়টা করছে, সেটা তো আর বলার মতো না, নিজের মেয়েকে একেবারে ক্রিমিনালের হাতে তুলে দিচ্ছে। এই রকম নজিরবিহীন ঘটনা বোধহয় খুব কমই আছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা, আমি আমার মেয়েকে কার হাতে তুলে দেব, কার হাতে তুলে দেব না, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তুমি এসবের মধ্যে নাক গলিও না। মেহেকের কথায় তখন গীতা বলে, একটা কথা জেনে রাখবেন, নাক তো আমি গলাবই, যেটা অন্যায় সেটা অন্যায়, এটা মনে রাখবেন। এরপর অগ্নিজিৎ মুখার্জি আর মেহেক দুজনাই চলে যায়। স্বপ্নাদেবী বলে, গীতা, এই ছেলেটা তো ভালো না, বল, এর সাথে যদি মেহেকের বিয়ে হয় খুব তো খারাপই হবে, তুই কিছু একটা কর। গীতা তখন বলে, করতে তো আমাকে হবেই মা, আমি কোনোভাবেই সাত্বিক বাবুর সাথে আমি আমার দিদির ডিভোর্সটাও হতে দেব না, কৃপানের সাথে মেহেকের বিয়েটাও হবে না। কৃপানকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে, আর আমি কথা দিচ্ছি তোমাদের সবার সামনে যে মেহেক আমাকে এই কথাটা বলবে, অ্যারেস্ট হিম, আমি এই কথাটা তোমায় বলে দিলাম, মিলিয়ে নিও। আমি বলছি যে মেহেক নিজেই চাইবে কৃপানকে যাতে অ্যারেস্ট করা হয়, সেই দিনটা আর বেশি দেরি নেই, সেই দিনটা ক্রমশ এগিয়ে আসছে, মিলিয়ে নিও। আর তখনই পদ্ম বলে, সেটাই যেন হয়, ওই মেহেক দিদিমণির কপালে না হলে অনেক দুঃখ আছে, কৃপান দাদাবাবু কখনো ভালো না, কখনোই না, আসলে কৃপান দাদাবাবু একজন খারাপ একজন মানুষ। এর মধ্যে গীতা বলে, শোন পদ্ম, তোকে একটা কাজ করতে হবে, তুই এখন কৃপানের বউ হয়ে থাকবি সবসময়, বুঝেছিস? পদ্ম তখন বলে, এসব তুমি কি বলছো কিন্তু দিদি, আমি তো তোমার কথা বুঝতে পারছি না। গীতা তখন বলে, আমি একদম ঠিক কথাই বলেছি, তুই এখন ওই কৃপানের বউ হয়ে ঘুরবি। এরপর ভজন মিত্তিরকে ফোন করে গীতা একটা চালে আর বলে, ভজন মিত্তির আর কতদিন এরকমভাবে অগ্নিজিৎ মুখার্জির জুনিয়র হয়ে থাকবেন? আপনি এক কাজ করুন, আপনি বরং মেহেকের বিয়ের জন্য ব্যবস্থা করুন, আর এই কৃপানের কেসটা আপনি লড়ুন। আর এটা শুনেই তো ভজন পুরো চমকে যায়।